যে কবিতাটা আজকে পড়াতে চাইছি, কবিতার নাম হচ্ছে আবহমান। কবি হলেন আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তারই লেখা অন্ধকার বারান্দা, যার প্রকাশকাল হচ্ছে 1961। এই অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 91টি সংখ্যক কবিতা আছে, এটি হচ্ছে 30 সংখ্যক কবিতা। এই আবহমান কথার আক্ষরিক অর্থ হচ্ছে যা চির প্রচলিত, চির প্রবাহমান। এই আবহমান কবিতায় আমরা দেখতে পাবো যে কবি এই আবহমান কবিতার মধ্য দিয়ে মানুষের একটা শাশ্বত, একটা চিরন্তন ঐকান্তিকতার কথা বলতে চেয়েছে। অর্থাৎ শিকড়ের খোঁজে, উৎসের সন্ধানে মানুষের এই আসা যাওয়াটা হচ্ছে চিরন্তন, চিরকাল ব্যাপী চলতে থাকে। এই ঐকান্তিকতার কথায় কবি পাঠ্য কবিতায় ফুটিয়ে তুলতে চেয়েছে। এখানে আমরা দেখতে পাবো যে আমরা যদি বিষয়টা, কবিতাটা দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে একটা সময় যে মানুষ পরম আকাঙ্ক্ষায় তারা বাংলা পল্লী প্রকৃতির বুকে তারা ফল বেঁধেছিল এবং প্রকৃতি তার স্নেহছায়া তাদের সযত্নে লালন পালন করেছে। কিন্তু পরবর্তী পর্যায়ে নগর সভ্যতার হাতছানিতে সেখানে মানুষ তার জীবিকার জন্য সেখানে শহরমুখী হয়ে যায়, কিন্তু তার হৃদয় চির জাগরুক হয়ে থাকে সে তার জন্ম পিঠের ছবি। যেমন করে আমরা দেখেছিলাম যে কবি অরুণ মিত্রের সেই জনম দুঃখিনীর ঘর কবিতায় সেই তার জনম দুঃখিনী ঘরে ফিরে আসার যে ঐকান্তিকতা। যেমন করে আমরা দেখেছিলাম সেই কিটসের নাইটিঙ্গেল পাখির গান শুনে স্বদেশে প্রত্যাবর্তনের কথা। এখানেও আমরা দেখতে পাবো যে মানুষ পরম ভালোবাসায় তারা ওই বাংলার পল্লী প্রকৃতির বুকে ঘর বেঁধেছিল, সেই মানুষই একদিন জীবন এবং জীবিকার প্রয়োজনে সেই সর্বগ্রাসী যন্ত্র সভ্যতার হাতছানিতে তারা সেখানে গিয়ে ফিট করে। কিন্তু আমি একটু আগে বললাম যে তাদের হৃদয় চির জাগরুক হয়ে থাকে সেই জন্মভিটের ছবি। এবং পরবর্তী পর্যায়ে আমরা কি দেখতে পাবো যে নগর সভ্যতায় কি আছে, যে বলা হয়, বলে থাকি আমি যে বিজ্ঞান দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। এই নগর সভ্যতায় আমরা কি দেখবো, সেখানে সুখ থাকলেও, বৈভব থাকলেও, ঐশ্বর্য থাকলেও কিন্তু শান্তি থাকে না। তাই এই শান্তির প্রত্যাশায় শহর থেকে মানুষ তারা আবার সেই শিকড়ের প্রাণে উৎসের সন্ধানে সেই গ্রামে ফিরে আসে। এই কবিতা, আবহমান কবিতা আমরা দেখতে পাবো সেখানে এই চিরকাল ব্যাপী এই যে মানুষের এই যে ফিরে আসার এই যে ঐকান্তিকতা তথা দেশ তথা মাতৃভূমির প্রতি তাদের যে প্রগাঢ় ভালোবাসা তথা মমত্ববোধ, সেটাকেই কবি এখানে বাণীরূপ দিতে চেয়েছে। এবার আমরা পাঠ্য কবিতায় চলে যাব। দেখো কি বলছে, বলা হচ্ছে, দেখো তাহলে মনে থাকবে আবহমান কবিতাটা হচ্ছে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে নেওয়া, যার প্রকাশকাল আমি বলেছি 1961। তারই 30 সংখ্যক কবিতায় কি বলা হচ্ছে, দেখো, যা গিয়ে উঠুনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। দেখো পল্লী প্রকৃতির অতি তুচ্ছ বস্তু লাউ মাছ, অর্থাৎ বাংলার প্রকৃতি গাছ গাছালিতে ঘেরা, পরম মমতায় সেই প্রকৃতি তাদেরকে বেঁধে রাখে। তা সেখানে কবি বলছেন যা গিয়ে উঠুনে তোর দাঁড়া, কাদের বলছেন, ওই শহর সভ্যতায় যন্ত্র সভ্যতায় বিকশিত সেই মানুষদের বলছেন পরম প্রশান্তির জন্য, শান্তির জন্য সেখানে গিয়ে দাঁড়াতে কবি আহ্বান করছেন। কোথায় দাঁড়াবে, লাউ মাছটার পাশে। এটা একটা প্রতীক, অর্থাৎ লাউ মাছের মধ্যে যে কবি কি দেখাতে চাইছে, সেই বাংলা প্রকৃতির সেই স্নেহ ছাড়াকে বোঝাতে চাইছে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাস, সেখানে ফুল গাছ গাছালিতে ভরা। তাহলে সেই যন্ত্র সভ্যতায় ক্ষত বিক্ষত মানুষজনকে, বিতশ্রদ্ধ মানুষজনকে কবি সেই বাংলার প্রকৃতির স্নেহ ছায়া গিয়ে দাঁড়াতে বলছে, প্রশান্তির প্রত্যাশা। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, আমি আগেই বলেছি যে সভ্যতার সেই প্রাক পর্বে মানুষ কি করেছিল, তারা ভালোবাসার পরম মমতায় সেই প্রকৃতির কোলে তারা ঘর বেঁধেছিল। তা সেই জন্য কবি বলছেন কে এখানে এসেছিল অনেক বছর আগে,
কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগ, তারা কি করেছিল? প্রকৃতির বুকে ঘর বেঁধেছে। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, হারিয়ে গিয়ে মানুষ কি হয়, জীবন জীবিকার প্রয়োজনে তারা শহর অভিমুখী হয়, কিন্তু আবার সেই শিকড়ের টানে উৎসের সন্ধানে সে আবার ফিরে আসে। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবেসে, এই আবার ভালোবেসে মানে কি আমি বলছি যে বাংলা প্রকৃতির বুকেই মানুষ প্রথম ঘর বেঁধেছিল, এই শান্ত কোমল প্রকৃতির বুকে। কিন্তু আমি একটু আগেই বলেছি যে সেখানে জীবন এবং জীবিকার প্রয়োজনে মানুষ শহর অভিমুখী হয়েছে, তা সেই জন্য এই মাটিকে, এই হাওয়াকে সে ভুলতে পারে না। আমি বলেছি একটু আগে যে তাদের হৃদয় ছিল জাগরুক হয়ে থাকে সেই জন্মভিটের ছবি। তাই কবি বলছেন এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবেসে, ফুরায় না তার কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মোড়ায় না। খুব মানে সিগনিফিকেন্ট, খুব তাৎপর্যপূর্ণ। আর যে তার হৃদয়ে চির জাগরুক হয়ে থাকে সেই জন্মভিটের ছবি। আমি যেমন ওই আগে একটা কবিতা পড়ানো হতো অরুণ মিত্রের, সেই জন্মদক্ষিণীর ঘর, সেখানে দুর্বার কয়েকটা ছোট, এইসব দেখি মানে প্রকৃতির অতি তুচ্ছ বস্তুর ধান নিতে নিতে কবি সেই জন্মদক্ষিণীর দুয়ারে ফিরে আসে। আমি একটু আগে বলছিলাম সে কিংসের নাইটিঙ্গেল পাখির গান শুনে সে স্বদেশের প্রত্যাবর্তনের কথা। সেখানে তাদের এই যে ছিল প্রবাহমানতা, এই যে ছিল প্রচলিত এই যে ধারণাটা, এই যে মানুষের এই যে ঘরে ফেসার এই যে ঐকান্তিকতা, এটা হচ্ছে ছিল প্রবাহমান, এটা কোনোদিন শেষ হয় না। এবং সেই জন্য কবি বলছেন ফুরায় না তার কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মোড়ায় না। নোটে গাছে আমরা প্রকৃতিতে আমরা কিছু ব্যবহার করি, যেখানে নোটে গাছটা বুড়ি ওঠে, তার বয়স হয়ে যায়, তার মনের বয়স হয়, কিন্তু তার ঐকান্তিকতা, দেশ তথা জন্মভূমির প্রতি তার ভালোবাসা, সেটা কখনো তার মমত্ববোধ কখনো ফুরিয়ে যায় না, শেষ হয়ে যায় না। তার হৃদয় ছিল জাগরুক। জাগিয়ে ওই উঠোনে তো দাঁড়া লাউ মাছাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে, একই কথা পুনরাবৃত্তি। অর্থাৎ এর মধ্যে যে কবিত্বের স্টেশনকে বলতে চাইছেন যে যন্ত্র সভ্যতায় ক্ষতবিক্ষত যারা কবি এখানে বলতে চাইছেন যে যন্ত্র সভ্যতায় ক্ষতবিক্ষত মানুষ তারা বিতশ্রদ্ধ হয়ে পড়েছে। সেখানে সুখ আছে, বৈভব আছে, ঐশ্বর্য আছে, কিন্তু শান্তি নাই। সেই শান্তির জন্য তাদেরকে কবি ফিরে যেতে বলছেন সেই প্রকৃতির সান্নিধ্যে, যেখানে গোপীর অনুরাগে তারা ঘর বেঁধেছে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই এক মেয়েটার দুরন্ত পিপাসা। এক মেয়ের সেই মানুষগুলো যারা জন্মভিটের ছবি, যার হৃদয়ে ছিল জাগরুক হয়ে আছে, তার যে ফিরে আসার এই যে ঐকান্তিকতা, এই বাসনাটা কখনো শেষ হয়ে যায় না। সেই জন্য একমেয়ে বলা হচ্ছে, জেদি বলা হচ্ছে সেই মানুষকে। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ওই যে অরুণ মিত্রের সেই দুবার ছোপের কথা বললাম, তারপর দু একটা ঠোঁট আদর করার মতো খোলা, এই সেই বিষয়গুলো আছে না। এখানেও দেখো না পল্লী প্রকৃতির এই যে তুচ্ছ বস্তু, এই যে ঘাসের গন্ধ, এই যে মাটির গন্ধ, এই যে তারায় তারায় এই যে স্বপ্ন, সেই তার সেগুলোকে চিহ্নিত মানে সেগুলোকেই সঙ্গে নিয়ে, সেগুলোকে নিশানা করে তারা ফিরে আসে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, মোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু, অর্থাৎ মোটে গাছ বয়স পায় কিন্তু সে কখনো যেমন শেষ হয়ে যায় না। তার মধ্যে কি আছে, আপন প্রজাতিকে লালন পালনের একটা তীব্র বাসনা থাকছে। ঠিক সেরকম যেসব মানুষগুলো প্রবল অনুরাগে গ্রাম বাংলায় ঘর বেঁধেছিল, আবার জীবন জীবিকার প্রয়োজনে ফিরে গেছে শহর অভিমুখী হয়েছে। কিন্তু আমি আবার বলেছি, বারবার রিপিটেডলি একই কথা বলবো, কিন্তু তাদের হৃদয় ছিল জাগরুক হয়ে আছে সেই জন্মভিটের ছবি। তাই সেখানে শহরে সে সুখ পেল, বৈভব পেল, ঐশ্বর্য পেল, কিন্তু শান্তি ছিল না। সেই জন্যই সেই শান্তির প্রত্যাশায় সেখানে ফিরে আসে। এই ফিরে আসাটা আমি বলছি চিরপ্রবাহমান। এবং সেই জন্যই কবি বলছেন ফুরায় না তার কিছুই ফুরায় না, নটে গাছটা বুড়ি হচ্ছে কিন্তু মোড়ায় না। জাগিয়ে ওই উঠোনে তো দাঁড়া লাউ মাথাটার পাশে ছোট্ট একটা ফুল সন্ধ্যার বাতাসে। একই কথা বারবার পুনরাবৃত্তি আসে, এবং সেই কথাটা মাথায় রাখতে হবে। একই কথা বলার মধ্যে দিয়ে কবি সেই যন্ত্র সভ্যতায় ক্ষতবিক্ষত সেই মানুষগুলোকে শান্তির প্রত্যাশায় সেই গ্রামে ফিরে আসার জন্য বলছে। মেঘে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসে, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের পাশে। এখানে কি আছে গ্রাম বাংলা, সেখানে প্রাচুর্য নাই, তাদের দুঃখ আছে, যন্ত্রণা আছে,
এবং সেখানে কবি বলছেন নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসে, তার দুঃখটা কিন্তু শেষ হয়ে যায়, সে সুখের অনুভূতি সে হয়তো লাভ করতে পারে না। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, কিন্তু তার বাগান থেকে সেই কুন্দ ফুল ফুল এক করা, সে তার হাসিটা সেটা চির অমলিন, সেটা কখনোই অর্থ দিয়ে মূল্য দিয়ে কেনা যায় না। সেই কুন্দ ফুলের হাসি, অর্থাৎ এই মধ্য দিয়ে কই বলতে চাইছেন কি, সেই দুঃখ যন্ত্রণায় ক্ষতবিক্ষত সেই গ্রাম বাংলার মানুষগুলো, তাদের জীবন দুঃখ থাকলেও তাদের মনের মধ্যে যে প্রফুল্লতা, যে ঐকান্তিকতা, দেশ তথা মাতৃভূমির প্রতি তাদের যে ভালোবাসা, সেটা কখনো শেষ হয়ে যায় না, সেটা কুন্দ ফুলের হাসির মতোই পবিত্র। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসা শান্ত নদীর হাওয়া। এই যে ব্যাপারটা হচ্ছে যে চির প্রবাহমানতার কথা কবি বলতে চাইছেন। প্রকৃতি জগৎ সব ছন্দে চলে, সেখানে সবকিছু ওলট পালট হয় না, সেখানে কি আছে মানুষের জীবনে দুঃখ আছে, যন্ত্রণা আছে, কিন্তু তবুও সেখানে সূর্য ওঠে, তেমনি করে সেখানে প্রকৃতির ছায়া পাওয়া যায়, নামলে আবার ছুটে আসা শান্ত নদীর হাওয়া অনুভূতি মানে পাওয়া যায়। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না মোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মরে, একই কথা বারবার বলছেন। জাগিয়ে উঠোনে তো দাঁড়া লাউ মাথাটার পাশে, এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। তাহলে এই আবার একই কথা পুনরাবৃত্তি। তাহলে মূল যে সামস অবস্থানটা আমি আরেকটু অল্প কথায় বলে দিই। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে আবহমান কবিতায় আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সেখানে কি বলতে চেয়েছেন না, সেখানে তিনি শিকড়ের মানে টানে, উৎসের সন্ধানে মানুষের এই যে ফিরে আসা, এই ফিরে আসার যে ধারাটা, এই চির প্রবাহমান ধারাটাকে এখানে বাণীরূপ দিতে চেয়েছে। এবং প্রসঙ্গক্রমে আমরা দেখতে পাবো যে কবি নিজেও বাংলা প্রকৃতির দিকে জন্মেছিলেন, তার সেখানে আমরা প্রসঙ্গক্রমে দেখতে পাবো যে এই যে প্রবাহমানতার কথা শুধু কবি নয়, আরো অনেকেই বলেছেন। আমি টিপসের কথা উল্লেখ করলাম, আবার অরুণ মিত্রের খুব ভালো কবিতা একটা পড়াতাম এর আগে, জনমদূত নির্ভর, সেখানেও ওই দেশ জননীর আহ্বানে কবি ফিরে আসা, টিপসের সেই নাইটিঙ্গেল পাখির গান শুনে ফিরে আসা। এখানে মূল যে বিষয়টা খেয়াল রাখতে হবে নামকরণের সময়, যে আবহমান কথার অর্থ ছিল প্রচলিত। তাহলে এই প্রবাহমানতা, এই বহমানতা কিন্তু থেমে যায় না, এটা চির প্রচলিত, এটাকেই কবি বারবার এখানে বলতে চেয়েছে। ঠিক আছে।